200 মিটার যাওয়ার পর থেমে যায় তার রথের চাকা। কেন দাঁড়ায় জগন্নাথের রথ? গর্ভগৃহ ছেড়ে ভগবান যখন পথে বেরিয়ে জাত ধর্ম নির্বিশেষে শুধু মানুষের সাথে মিলিত হয়, আর এই মিলনের ফলে যে উৎসবের সৃষ্টি হয় সেই উৎসবকেই বলে রথযাত্রা। আর আষাঢ় মাসে রথযাত্রা নিয়ে আপনি আমি যদি 2-4 কথা বলতে শুরু করি, তবে কোন রথের কথা অবভিয়াসলি আমাদের মুখে চলে আসে অটোমেটিক্যালি? অবশ্যই সেটা পুরীর রথযাত্রা। হ্যাঁ ভিউয়ার্স, আমি এই ভিডিওতে পুরীর রথযাত্রা সম্বন্ধেই বলতে যাচ্ছি। এমন এক সময় সন্ধিক্ষণে আমি আপনাদের সামনে পুরীর রথ নিয়ে কিছু বলতে এলাম, সেই সময়তে 2টো রথযাত্রায় সম্পন্ন হয়ে গেছে। অর্থাৎ শ্রীমন্দির থেকে মাসির বাড়িতে যাওয়া এবং পোড়া পিঠে খেয়ে মাসির বাড়ি থেকে পুনরায় সেই পুরীর শ্রীমন্দিরে ফিরে আসা। তবে ঠিক রথযাত্রা লোকারণ্য এটা হওয়ার আগে পুরীর রথকে নিয়ে যে রোমাঞ্চিত কাহিনীগুলো রয়েছে, যেগুলো সচরাচর সব মানুষের কাছে ধরা দেয় না, একটু ঘাটাঘাটি না করলে জানা যায় না, সেগুলোই আমি এই ভিডিওতে বলতে এসেছি। তো শুরু করব। তার আগে আমি অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা চ্যানেলে বরাবর থাকেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটাকে রিচ করে দেবেন। পুরীতে যে রথযাত্রা অনুষ্ঠিত হয়, সেই অনুষ্ঠানে যে 3টে রথ থাকে, প্রত্যেক বছর সেই 3টে রথ নির্মাণ করা হয়। এই নির্মাণ কার্যে নিয়োজিত থাকেন 200 জন শ্রমিক, যারা নিরলস পরিশ্রম করে 58 দিনের মধ্যে বানিয়ে ফেলেন সেই রথ। কেউ কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত নয়, অর্থাৎ কেউ কোনো জায়গা থেকে শিখে এসে এই কাজে যোগ করেছেন তাই নয়। কিন্তু এছাড়া রয়েছে আরও এক রোমাঞ্চকর ব্যাপার। এই রথ নির্মাণের ক্ষেত্রে কোনো রকম ফুট বা ইঞ্চির কোনো স্কেল ব্যবহার করা হয় না। যারা রথ বানান তারা হাত মেপে মেপে রথ বানান। এমন সুন্দর তাদের সেই মাপজোকের অভিজ্ঞতা। বরাবরের যে পুরীর রথের মাপ, সেই রথ কিন্তু একদম সম্পূর্ণ সেই মাপই পেয়ে যায়। হ্যাঁ ভিউয়ার্স, এইরকমই রয়েছে জগন্নাথ, বলরাম এবং বোন সুভদ্রার রথ নির্মাণের রোমাঞ্চকর কাহিনী। শুধু এখানেই নয় ভিউয়ার্স, রোমাঞ্চকর ব্যাপার রয়েছে আরও কাঠ সংগ্রহের ক্ষেত্রে। প্রত্যেক বছর এই 3টে রথ বানাতে কাটা পড়ে 884টা গাছ। প্রত্যেকটার উচ্চতা হয় 12 ফুট। কোনোটাই কিন্তু বেঁকা হয় না, একদম সোজা তাল গাছের মতোই বলতে গেলে সোজা হয় সেই গাছগুলো। আর যে গাছের কাঠ নেওয়া হয় তা হলো নিম এবং হাসি গাছের কাঠ। উড়িষ্যার জঙ্গল থেকে সেই কাঠ সংগ্রহ করা হয়। হয়তো কেউ ভাবতেই পারেন এই রথ নির্মাণ করতে এই যে 884টা গাছ কাটা পড়ল, তাতে তো পরিবেশের ক্ষতি হলো না ভিউয়ার্স। মন্দির কর্তৃপক্ষ নজর রাখে সেদিকেও। প্রায় 3 গুণ গাছ যে জঙ্গলগুলো থেকে কেটে নিয়ে আসা হয়, সেই জঙ্গলগুলোতে কিন্তু লাগিয়ে ফেলে। একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকে, তেমনি এই প্রক্রিয়ার ফলে অনন্তকালের জন্য পুরীর রথের কাঠের যোগানের ব্যবস্থাও হয়ে যায়। পুরীর রথের এই যে কাঠগুলো সংগ্রহ করার ক্ষেত্রে রয়েছে এক দারুণ ব্যাপার। জঙ্গল থেকে যে গাছগুলো কাটা হয়, সেই কাটার সময়তে ব্যবহার করা হয় সোনার কুঠার। তবে সবগুলো নয়, একটা গাছে প্রতীকী হিসেবে প্রধান পুরোহিত কোপ মারেন এবং তারপরে শুরু হয়ে যায় সেই গাছের কাটার উৎসব। এই গাছ কাটা হলে মহা নদীতে ভাসিয়ে দেওয়া হয় এবং ভাসতে ভাসতে সেই কাঠ এসে পৌঁছায় পুরীতে। সড়ক পথে গাড়ি করে নিয়ে আসা হয় পুরীর মন্দিরের অফিসের সম্মুখে। পুরীর রথ নির্মাণের জন্য যে সমস্ত কারিগররা
নিয়োজিত থাকেন তাদের পরিচয় হলো তারা বিশ্বকর্মা সেবক নামে। এই বিশ্বকর্মা সেবকের দলে থাকে প্রায় 4টে গ্রুপ, এক একটা গ্রুপের এক এক রকম নাম। যারা রথের মূল কাঠামো বানায় তাদেরকে পরিচয় করা হয় মহারানা রূপে। যারা চাকা বানান তাদেরকে বলা হয় পাহি মহারানা। যারা সেই অংশগুলো জোড়েন তাদেরকে বলা হয় ছন্দকার। যারা ছবি এঁকে নকশা করে রথটাকে সাজায় তাদেরকে বলা হয় রূপকার। এই রকমভাবেই কিন্তু যুগের পর যুগ ধরে যারা রথ নির্মাণের কাজে যুক্ত রয়েছেন তাদেরকে এই নামে ডাকা হয়। যারা নির্মাণ কার্যে যুক্ত থাকেন প্রত্যেকে ব্রহ্মচর্য জীবন পালন করেন যতদিন ধরে তারা রথ নির্মাণের কাজে যুক্ত থাকেন। প্রত্যেকে নিরামিষ খান, এমনকি তাদের বাড়িতে কোনো অপ্রীতিকর ঘটনা বা কেউ অসুস্থ থাকলে সে বছর সেই কারিগরকে আর সেই নির্মাণ কার্যে নেওয়া হয় না বা তাকে কাজে লাগানো হয় না, তাকে সে বছরের জন্য ছুটি দেওয়া হয়। বিশ্বকর্মার সেবকরা যে 3টে রথ বানায়, একটা বানায় কার জন্য? একটা জগন্নাথ, দ্বিতীয়টা বলরাম, তৃতীয়টা সুভদ্রার জন্য। জগন্নাথের যে রথটা বিশ্বকর্মা সেবকরা বানায় সেই রথটিকে ডাকা হয় নন্দী ঘোষ নামে। বলরামের রথকে ডাকা হয় তালধ্বজ নামে। দেবী সুভদ্রার রথকে ডাকা হয় দর্পদলন বা দেবদলন নামে। প্রত্যেকটা রথেরও কিন্তু আলাদা আলাদা রঙও রয়েছে, উচ্চতা তো রয়েছেই আলাদা আলাদা। এবার চলুন সেটাই আমি বলি। জগন্নাথের রথটিকে করা হয় পীত বা হলুদ বর্ণের, আর বলরামের রথটিকে করা হয় নীল বর্ণের। সুভদ্রার রথটিকে করা হয় কৃষ্ণ বা কালো বর্ণে। রথ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ নির্মাণে এই যে রোমাঞ্চকর কাহিনী রয়েছে, নাম রয়েছে, তেমনি রয়েছে কিন্তু সেই রথ টানার জন্যে যে দড়ি, সেই দড়ি নির্মাণ থেকে তার নামকরণে। জগন্নাথ এবং বলরাম, সুভদ্রা এদের রথ টানার জন্যে ঘোড়া রয়েছে, সেই ঘোড়ার নামও আছে, কিন্তু সেই সম্বন্ধে বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি আপনাদেরকে খুব ছোট্ট করে বলতে, যেগুলো এখনকার দিনে অত্যন্ত প্রাসঙ্গিক সেটাই বলি। জগন্নাথ দেবের রথ টানার জন্য যে দড়ি তার নাম শঙ্খচূড়া নাগিনী। বলভদ্র বা বলরামের রথ টানার দড়ির নাম বাসুকী নাগা এবং সুভদ্রার রথ টানার দড়ির নাম স্বর্ণচূড়া নাগিনী। দড়ির নামকরণে যেরকম অতীতের আধ্যাত্মিকতা রয়েছে, তেমনি এই দড়ি নির্মাণের ক্ষেত্রে রয়েছে অধুনা যুগের বৈশিষ্ট্য। অবশ্যই সেটা বলবো। আরও একবার অনুরোধ করব, যারা আমার চ্যানেলে এ পর্যন্ত আছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বেল আইকনটাকে টিপে সাবস্ক্রাইব করবেন। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ অতীতে কী দিয়ে টানা হতো সেসব কাহিনী রয়েছে বইয়ের পৃষ্ঠাতে কিংবা মানুষের মুখে। বর্তমান দিনে যে দড়ি দিয়ে রথ টানা হয় তা হলো পাটের দড়ি। এই দড়ির দৈর্ঘ্য মানে লম্বা 220 মিটার, দড়িটা চওড়া হয় 8 ইঞ্চি। এই দড়ি বানাতে খরচ হয় 115 কেজি পাট। এই দড়ি বানাতে ব্যস্ত থাকেন 2 দিন ধরে 15 জন শ্রমিক। এই 115 কেজি পাটের দড়ি বানাতে তারা খরচ করে 30 লিটার মবিল এবং 15 লিটার কেরোসিন। বুঝতে পারছেন তো? তো এইরকম দাহ্য পদার্থ দিয়েই বানানো হয় সেই দড়ি। আর বেশি দিন আগে থেকে কিন্তু বানানো হয় না দড়ি, 2 দিন আগে থেকে বানানো হয় সেই দড়ি। দড়ি আগে কেরল থেকে আসতো, কিন্তু এখন উড়িষ্যার স্থানীয় গ্রাম থেকে সেই দড়ি আসে। আগে সেই দড়ি বানাতে মহিলারা হয়তো তেমন সুযোগ পেতেন না,
কিন্তু এখন মহিলারাও সেই দড়ি বানাতে সুযোগ পাচ্ছেন। তবে সময়ের সাথে সাথে কিন্তু পুরীর রথযাত্রাও হয়ে উঠছে অনেকটাই আধুনিক। অনেক কিছু বাধ্যবাধকতা যেগুলো সামাজিক আগেকার দিনে ছিল সেগুলোও কিন্তু অতিক্রম করে আসছে পুরীর এই রথযাত্রা। পুরীর রথযাত্রা শুধু উড়িষ্যা নয়, শুধু ভারতের নয়, সারা পৃথিবীর কাছে আকর্ষণের এক রথযাত্রা। প্রথমে যায় বলরামের রথ, মাঝে থাকে সুভদ্রা এবং শেষে থাকে জগন্নাথ। শ্রী মন্দির থেকে যখন এই তিনজনে মাসি গুন্ডিচার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছিল তখন কিন্তু শুরু হয়েছিল এক রোমাঞ্চকর কাহিনীর মধ্যে দিয়ে। রাজা, যাকে বলা হয় গজপতি, তিনি সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে রাস্তা পরিষ্কার করে দেন তিনজনের যাওয়ার জন্যে। হ্যাঁ বিয়াস, এইরকমই রয়েছে যা জগতের আর কোথাও কোনো রথযাত্রাতে এইরকম ছবি কিন্তু কেউ দেখতে পায় না। শুধু তাই নয় ভিউয়ার্স, আরও রয়েছে জগন্নাথ যখন সেই রথযাত্রা শুরু করেন শ্রী মন্দির থেকে 200 মিটার যাওয়ার পর থেমে যায় তার রথের চাকা। কেন দাঁড়ায় জগন্নাথের রথ? এখানে রয়েছে এক রোমাঞ্চকর কাহিনী। আমি আগেই বলেছি, রথযাত্রা জাত ধর্মের পরিচয় শেষে শুধু মানুষের সাথে মিলনের নাম। সত্যি করে ভগবান জগন্নাথ সেই জাত ধর্মের বেড়াজালকে ভেঙে দিতে পেরেছেন। তার মন্দিরে বিধর্মীদের প্রবেশ নিষিদ্ধ থাকলেও তিনি তার রথ নিয়ে যাওয়ার সময়তে দেখা দেন বিধর্মীদেরকে। একজন মুসলিম কবির মাজার, যার নাম সালাবেগ। অবশ্য সালাবেগের মা ছিলেন হিন্দু। সালাবেগের পিতা হলেন জাহাঙ্গীর কুলি খান। জাহাঙ্গীর কুলি খান ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার সুবেদার মুঘল আমলে। সেই সময়তে তিনি বিবাহ করেছিলেন সালাবেগের মা, যিনি একজন ব্রাহ্মণ, জগন্নাথের ভক্ত ছিলেন। জগন্নাথের ভক্ত তিনি এতটাই ছিলেন যার প্রভাব তিনি তার সন্তানের মধ্যে ফেলতে পেরেছিলেন। পরবর্তী সময়ে সালাবেগ মুসলিম হওয়া সত্ত্বেও জগন্নাথেরই জয়গান করেছেন, উপাসনা করেছেন। যেহেতু তিনি মুসলিম ছিলেন তাই কোনোদিন তিনি উড়িষ্যার মন্দিরে ঢুকতে পারেননি, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত জগন্নাথকে দেখার তার যে এক তীব্র ইচ্ছা অন্তরে ছিল সেটাকে পূরণ করার জন্য তিনি জগন্নাথের মন্দির থেকে 200 মিটার দূরে একটি কুটির বানিয়ে সেখানে অবস্থান করেছিলেন। মৃত্যুশয্যা অবস্থাতে শুধুমাত্র জগন্নাথকে দেখার কাতর প্রার্থনা জানিয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত জগন্নাথ হার মেনেছিলেন ভক্তের কাছে। তিনি স্বপ্নাদেশ দিয়েছিলেন প্রধান পুরোহিতকে সেই 16 শতকে যে তিনি এই ভক্তের মাজারে একবার দাঁড়িয়ে যাবেন। তাই আজও সকল মানুষের মুখে মুখে ফেরে এই মাজারে আসলেই নাকি রথের চাকা অটোমেটিক আপনি দাঁড়িয়ে যায়, আর চেষ্টা করলেও এগোয় না। এ কারণেই কিন্তু বিশ্বে জগন্নাথ দেবের রথ এক ব্যতিক্রম, এক আধ্যাত্মিক তাৎপর্য বহন করে চলেছে। আরও মানুষ যারা আসেন, লাখো লাখো মানুষ আসেন এখানে, তারা মনে করেন যে জগন্নাথ দেবের রথের দড়ি ধরে টানলে সেই রথ বাহকেরা নাকি আর পুনরায় মানব জন্ম পান না। এই রকম নানান এক অলৌকিক চিন্তা ভাবনা নিয়েই বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ধরে রথযাত্রা অনুষ্ঠিত হয়ে চলছে। গজপতি মহারাজ সোনার ঝাঁট দিয়ে রথযাত্রা যে শুরু করে যে পর্ব তাকে বলে ছড়রা পহরা। আর মাসির বাড়ি থেকে যে ফেরত যাবে জগন্নাথ, এটারও কিন্তু স্থানীয় ভাষার এক নাম রয়েছে, যাকে বলা হয় বহুরা যাত্রা বা পুনর্যাত্রা। বুঝতে পারলেন? এইরকম কাহিনী কিন্তু
বরাবর রয়েছে এই পুরীর রথযাত্রার। তাই শেষে এসে একবার মন খুলে বলতেই হয়, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা দেবী। রথযাত্রা ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, তাৎপর্য অতীতে যেরকম বহন করে চলেছিল, আজকের দিনেও করে চলছে, আগামী দিনেও করে চলবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা নিশ্চিত যে আপনি আমি হয়তো সেদিন থাকব না। আজকের এই অবস্থানটাকে সেই দিনের সাথে মিলিয়ে দেওয়ার জন্যেই এই ভিডিওটা বানালাম। কেমন লাগলো আমার বর্ণনা জানাবেন কমেন্টে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আপনাদের প্রত্যেকটি ফিডব্যাক আমাকে কাজ করতে প্রেরণা যোগায়। ভালো থাকবেন, দেখা হবে অন্য আর একটা ভিডিওতে, অন্য একটা বিষয় নিয়ে। ততক্ষণ আপনারা ব্যস্ত থাকুন আপনাদের উন্নতির কাজে, আমি ব্যস্ত থাকি আরও একটা ভিডিও বানাতে। ভালো থাকবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন।